আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আবহি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 105 জন নিহত, গাজায় নিহত 28 আর ইয়েমেনের সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলায় 4 জনের মৃত্যু। অপরাধীদের আড়াল করতেই সাগর রুনি হত্যা মামলার তদন্ত র্যাবকে দেওয়া হয় বলে পরিবারের দাবি, পিবিআইকে তদন্তের আবেদন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা প্রত্যাহার। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাই নবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ বান্ধব উদ্যোগকে সুধীজনদের সাধুবাদ। এবং ভারতের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, সাকিবের বদলে টাইগার স্কোয়াডে মেহেদী মিরাজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। অপরাধীদের ধামাচাপা দিতেই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন রুনির ভাই নওশের রোমান। তাই তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে দেওয়ার আবেদন জানাবেন তারা। বাদীর পক্ষে নতুন নিযুক্ত আইনজীবী শিশির মুনির বলেছেন, ডিএনএ টেস্ট সহ সব তথ্য উপাত্ত থেকে গতি পাবে সাগর রুনি হত্যা মামলা। মাজহুল হক মান্নার রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে 111 বার সময় নিয়েছে ডিবি ও র্যাব। বিচারকদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময় নেওয়া কাম্য নয় বলে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মামলাটি এখনও বিচারের মুখ না দেখাকে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস বলে উল্লেখ করেছিলেন হাইকোর্ট। এ অবস্থায় মামলাটির পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে রুনির পরিবার। আইনি কার্যক্রম দেখার জন্য এটা কি হচ্ছে ভিতরে এগুলোর জন্য আসলে আমরা মোহাম্মদ শিশির মুনির ভাইকে আমাদের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছি। তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তা ব্যাখ্যা করেন আইনজীবী। সকল নথি পর্যবেক্ষণ করে কি কি ক্লু আছে, এই ক্লুগুলোতে যেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয়, ইনক্লুডিং সায়েন্টিফিক এভিডেন্স, সেই জন্য আমরা আমাদের সহযোগিতা দিব। সেকেন্ড হলো, নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব, সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আমরা আদালতের কাছে যেন জমা দেওয়া হয়, এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। থার্ড হলো, তাতে যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 105 জন নিহত হয়েছেন। লেবানন সীমান্তে ভারী অস্ত্র ও সৈন্য সমাবেশ করছে ইসরায়েল। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 28 জন। ওদিকে ইয়েমেনের 2টি বন্দর নগরীতেও হামলা হয়েছে। সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলায় মারা গেছেন 4 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মেডিকেল ও নিরাপত্তা সূত্র এমন তথ্য জানিয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যে অস্ত্র দিয়ে লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করার তথ্য জানা গেলেও তার মৃত্যু কিভাবে হয়েছে অথবা কখন তাকে দাফন করা হবে সে বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় অব্যাহত হামলায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর চলমান দ্বন্দ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সহ আশপাশের দেশগুলো বৈরুতে বিমান চলাচল স্থগিত করেছে। গাজায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মারা গেছেন আরও 28 জন। গাজায় বছর ধরে হামলার পাশাপাশি লেবাননে চলা হামলার মধ্যে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েল।
দেশটির দুটি বন্দর নগরীতে বিমান হামলা হয়েছে। একটি সমুদ্র বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলায় মারা গেছেন 4 জন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মাথায় হত্যা মামলা নিয়ে ভারতের কানপুরে টেস্ট ক্রিকেট খেলছেন। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এজন্য নিজের নিরাপত্তা চেয়েছেন সাকিব। দেশের মাটিতে সেই টেস্ট খেলে বিদায় নিতে পারবেন কিনা তা নিয়েই চলছে আলোচনা। কেননা ইতিমধ্যে সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছে বিসিবি। এ অবস্থায় সরকার কি ভাবছে তা জানতে চাওয়া হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। তিনি জানান, খেলোয়াড় সাকিবের নিরাপত্তা দেওয়া হবে। রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয় বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। সাকিবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া দরকার বলেও জানান উপদেষ্টা। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি নিয়ে। সাকিব আল হাসানের নামে হওয়া হত্যা মামলাটি আইন মন্ত্রণালয় দেখভাল করছে। মামলায় সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তার নাম বাদ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ বান্ধব ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সুধীজন ও স্থানীয়রা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। অসহনীয় গরম কিংবা ঠান্ডা, কখনো আবার টানা বৃষ্টিপাত, এমন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের এসব বিরূপ প্রভাব কমাতে বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়েছে এবং এই গাছের কিন্তু একটা বিশাল একটি উপকারিতা হচ্ছে অক্সিজেন। সে যে অক্সিজেন তৈরি করে, একটি গাছ 10 জন মানুষের অক্সিজেন তৈরি করে 1 বছরে। সারা বাংলাদেশে যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি কিন্তু অক্সিজেনের উৎপন্ন হবে। পাশাপাশি কার্বন ডাই অক্সাইডও কিন্তু সে শুষে নিচ্ছে। তাহলে গাছ আমাদের খালি যে ফুল ফল দিয়ে সাহায্য করছে তাই নয়, গাছ কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, আমাদের বাঁচিয়ে রাখছে তার অক্সিজেনের মাধ্যমে। সুতরাং আসুন আমরা সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই।
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বেষ্টনী গড়তে মনামিনা কৃষি খামারের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়। বাচ্চাদের মাধ্যমে আমরা গাছগুলো লাগালাম যাতে বাচ্চারা বৃক্ষরোপণের প্রতি লাগাতে আগ্রহী হয়, উৎসাহী হয়। প্রতি বছর হাজার হাজার বৃক্ষ রোপণ করি এবং অনেকের মধ্যে আমরা বিতরণ করি। এটা উদ্বুদ্ধ হয়েছিলাম আমি যে প্রকৃতি জীবন ক্লাব বা ওনার যে প্রোগ্রামগুলো এখান থেকে প্রকৃতির প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা বৃদ্ধিতে গাছের চারা উপহার দেওয়া হয়। আসুন আমরা সবাই গাছ লাগাই, জীবন বাঁচাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতা নিশ্চিত করি। আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং উন্নত গাছ লাগাইতে উদ্বুদ্ধ করবো। আসলে প্রকৃতি ও জীবন ক্লাব এমন কিছু উদ্যোগ নেয় যেটা সকলেরই ভালো। আজকে যে শিশুদের মাঝে দেওয়া হলো, এজন্য সেই ক্লাবকে ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন মহতী উদ্যোগের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান বিশিষ্টজনদের। জলবায়ু পরিবর্তন সহ আরো সঙ্গে যতগুলি বিষয় আছে সবগুলিতেই আমরা যেমন সচেতন থাকবো, আমাদের যারা উত্তরসূরি আছে, আমাদের এই ছেলেমেয়েরা তারা সচেতন থাকবে, তারাও এরকম প্রকৃতিকে সুন্দর রাখার জন্য এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। বন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সেই উদ্যোগকে এই ক্লাব সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই ধরনের উদ্যোগ সব জায়গায় হওয়া উচিত। সমন্বিত প্রচেষ্টায় সবুজায়নে দৃষ্টান্ত স্থাপন করবে প্রকৃতি ও জীবন ক্লাব, এমন প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার দেখবেন বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে কানাডার টরন্টোয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন। টরন্টোর সুন্নাতুল জামাত অফ অন্টারিও মসজিদে মেজবান অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় বক্তারা বলেন, একটি সংগঠন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবান হয়ে উঠেছে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে চলতি আমন মৌসুমে হাইব্রিড ব্রাক ২০ ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক। এই মৌসুমে প্রায় ১,০০০ বিঘা জমিতে আগাম আলু আবাদ করতে পারছেন না তারা। এবার প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর চৌমুহনী খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁধ অপসারণ সহ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সমস্যা স্থায়ী সমাধানে খাল পরিষ্কার ও সব অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এখন দেখবেন খেলার খবর।